যেহেতু রাজনীতি করি না, অতএব একটা চ্যালেঞ্জ ছিল আমার কাছে যে রাজনীতিকরা যা করে তার চেয়ে আমি বেশি কাজ করব। সকলকে স্বাগত জানাই। রূপালী বাংলাদেশের পর্দায় আমাদের সাথে যুক্ত আছেন অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, যিনি কাজ করছেন মানুষের অধিকার আদায়ের জন্য। দীর্ঘ বছর ধরে কথা বলেন নানা অনিয়মে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আমি প্রথমেই যে প্রশ্নটি করতে চাই, প্রশ্নটি এমন, দেশের যে পরিবর্তিত একটা অবস্থা, তারপরে ঠিক বর্তমান যে অবস্থায়, এই অবস্থানে এসে আমরা সকলে আইনের যে শাসন সেটি চেয়েছিলাম। এই বর্তমান অবস্থায় আইনের সেই শাসনটি সঠিকভাবে আছে কিনা, বা আইনের শাসন সঠিকভাবে হচ্ছে কিনা, কোনো ব্যত্যয় আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন হলো বর্তমানে আইনের শাসন সঠিকভাবে প্রয়োগ হচ্ছে না, কাজে আমি কিন্তু বর্তমান নিয়ে কথা বলবো। তো এটা যদি এক কথার উত্তর হয় সেটা হবে যে না, আইনের শাসন সঠিকভাবে প্রয়োগ হচ্ছে না। তবে এটা তো ব্যাখ্যা অবশ্যই আছে এর সাথে। আইনের শাসন বলতে কি বোঝায়? আইনের শাসন বলতে হয় যে আপনাকে নিয়ন্ত্রণ করার জন্য, রাস্তাঘাটে আপনি গাড়ি ঘোড়া চালাবেন, এটা নিয়ন্ত্রণের জন্য একটা আইন আছে। সেই আইনের ব্যত্যয় হলে আপনাকে ব্যবস্থা নেবে এবং আপনাকে সে ব্যবস্থাটা মানতে হবে। আপনি যদি কোনো অপরাধ করেন, অপরাধের জন্য ব্যবস্থা আছে, আইনগত মামলা হবে, সে মামলা আপনাকে পুলিশ গ্রেপ্তার করবে, ফেস করবেন, আপনি আদালতে যাবেন। এগুলোই তো আইনের শাসন। অথবা আপনার প্রশাসনের জন্য আইনে যে নির্ধারণ করা আছে যে আপনি কিভাবে চাকরিতে নিয়োগ করবেন, কিভাবে আপনার টেন্ডারগুলো করবেন, আপনার কাজগুলো দিবেন, এগুলো আইনে সব বলা আছে। সব জিনিসই কিন্তু প্রত্যেকটা যার যার সেক্টরে আইনে বলা আছে। অতএব সেই আইনে যা বলা আছে সেটি যদি ব্যত্যয় হয় তাহলে আমি বলবো যে আইনের শাসনের ব্যত্যয় হলো। আর যদি সেটি ঠিকমতো থাকে তাহলে আমরা বলবো যে না, এটা আইনের শাসন চলছে। তা আপনি এক এক করে আসেন। ধরেন আজকে আইনের শাসন, আমরা তো এর আগের সরকার, আপনি পরিবর্তন বললেন, তো পরিবর্তনের আগেই একটু যাই। এর আগে কিন্তু আমরা অনেক অভিযোগ করেছি যে আইনের শাসনের ব্যত্যয় হয়ে গেছে। আমি বারবার যেটা কয়েক বছর থেকে, 5-7 বছর থেকে আমি বলছিলাম যে আইনের শাসনের দুর্বলতা দেখা দিয়েছে। আইনের শাসন নাই এটা কিন্তু বলা যাবে না, কারণ রাষ্ট্র তো চলছে। কাজে আইনের শাসনের দুর্বলতা দেখা দিয়েছে, কোনো কোনো জায়গায় আইনের শাসনটা ফলো করা হচ্ছে না, এটাই ছিল কথা। এবং আজকের প্রেক্ষাপটে যদি বলি, সেই একই কথাই বলতে হবে যে আইনের শাসনের দুর্বলতা বিদ্যমান। ধরেন আমি কয়েকটা উদাহরণ দিয়ে দেখাই যে আপনি একজন অভিযুক্ত, আপনার বিরুদ্ধে একটা মামলা হবে। সে মামলা হওয়ার ক্ষেত্রে সিআরপিসিতে বিধান দেওয়া আছে কিভাবে মামলা হবে। আপনি যাবেন, অভিযোগ দিবেন, অভিযোগের সত্যতা পেলে পুলিশের মামলাটা করবে। কিন্তু আজকের প্রেক্ষাপট ভিন্ন। আজকে কিন্তু অভিযোগটা সত্য হোক আর মিথ্যা হোক, আপনাকে কিন্তু মামলা নিয়ে নিতে হচ্ছে, কারণ আপনার একটা প্রেশারাইজ গ্রুপ আছে। এবং সেটার অভিজ্ঞতা আপনারা দেখেছেন, লালবাগ থানায় মামলা নিচ্ছিল না, তখন সেখানে হাজার হাজার ছাত্ররা তারা ফেসবুকে পোস্ট দিয়ে তাদেরকে জড়ো করলো, পরে ওসি কিন্তু বাধ্য হয়ে মামলা নিল। এবং যতগুলো মামলা নিয়েছে সেই মামলাগুলো কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে অনেক ক্ষেত্রে মামলার বাদী আসামিদেরকে চেনে না। এবং আপনাদের মিডিয়ায় কিন্তু এটা সাক্ষাৎকার এসছে, বাদীরাই বলেছেন যে এই মামলাটা একজনের কাগজ নিয়ে এসেছিল, আমাকে সই করতে করেছি। এবং সেখানে ব্যাখ্যাগুলো আসছে এইভাবে যে এটা কেন হচ্ছে, অনেকে চাঁদাবাজির জন্য, অনেকে আপনার রাজনৈতিক প্রতিহিংসার জন্য, এই সবগুলো করেছে। তাহলে আমরা দেখব যে এই বিচারের ক্ষেত্রে, মানে আইন কানুনের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা কিন্তু আইন অনুযায়ী হচ্ছে না। তো এখানে আমি বলবো যে আইনের শাসনের ব্যত্যয় হচ্ছে। আবার যদি আদালতের, কারণ আইনের শাসনের সঙ্গে তো আদালত জড়িত, তা আদালতে যদি ধরেন নিম্ন আদালতের বিষয়গুলো আপনারা দেখেন, অনেকগুলো ঘটনা আপনি ঘটেছে দেখেছেন, ঢাকা কোর্ট, চিটাগং, খুলনা সহ বিভিন্ন জায়গায় আদালত স্বাধীনভাবে আদেশ দিতে পারছেন না। এবং সেখানে যারা প্রসিকিউশনে আছেন, পাবলিক প্রসিকিউটর বা যারা আছেন, তারা জোর করে আদালতের থেকে আদেশ নিচ্ছেন। তাহলে এটা কি আইনের শাসন হলো? কারণ উনি তো বিচারের কথা, বিচারকের বিচার করার কথা স্বাধীনভাবে, উনি যেটা ন্যায় মনে করবেন সেইটা, কিন্তু ওনাকে বাধ্য হয়ে আদেশ দিতে হচ্ছে। এটাও তো বিচার বিভাগের স্বাধীনতা হলো না। তো এই জিনিসগুলো যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে আইনের শাসনের ক্ষেত্রে যেগুলো দেখা যাবে, প্লাস অন্যদিকে একটা ধরেন, আমাদের সংবিধান বলেছে যে প্রত্যেকটা মানুষের কিন্তু আইনি প্রতিকার পাওয়ার একটা অধিকার হলো মৌলিক অধিকার। অর্থাৎ আপনি আদালতে আপনি যেতে পারবেন আপনার রাইট এস্টাবলিশ করার জন্য, আপনি আসামি হলে যেতে পারবেন জামিনের জন্য, আপনি যদি কোনো রিট করতে চান সেখানেও আপনি সংবিধান অনুযায়ী আর্টিকেল 102-তে আদালতে যেতে পারবেন। তো আজকের প্রেক্ষাপটে কী হয়েছে, ধরেন এই যে লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা হলো, তারা কি আদালতে আসতে পারছে? তারা আদালতে আসতে পারছে না। এবং সেটা আদালত তো এন্টারটেইনও করছে না। এই মানুষের জামিনগুলো তারা অনেক আদালতে এন্টারটেইন করছে না। এখন এটা বলতে পারেন এটা কি আদালতের দোষ? আমি দেখি আদালতের দোষ না এটা। কারণ আদালতের উপর এমন একটা পরিস্থিতি ভাব সৃষ্টি করা হয়েছে যে তারা যদি কোনো আদেশ দেন, সেই আদেশের কারণে যদি আবার তাদেরকে বলা হয় যে তারা আওয়ামী লীগের দোসর বা আগের সরকারের দোসর, এই ভয়তে তারা ওই জিনিসটাকে টাচই করতে চান না। আমি এটা শুনবো না। কারণ উনি যদি শোনেন তখন তো ওনার তো সংবিধান অনুযায়ী ওথ নেওয়া আছে, যদি দেখেন এটা বেইলের অফেন্স, বেইল দেওয়ার মতো কেস, ওনাকে তো বেইল দিতে হবে, নাহলে তো উনি আবার আপনার
আল্লাহর কাছে তো উনি বাধ্যবাধকতা থাকবেন, তাই না? এই জন্য উনি এটি শোনেনি না। তো এই বিষয়গুলোর মাধ্যমে এজ এ হোল আমরা দেখি যেটা আইনের শাসনের কথা যদি বলেন, এটা হলো আমাদের আদালত নিয়ে আমি বললাম। প্রশাসন ধরেন, প্রশাসনের ক্ষেত্রেও আজকে আপনি জানেন যে একটা জায়গায় ট্রান্সফার, প্রমোশন এগুলো তো ইউজুয়ালি সিস্টেম মতো হবে, আপনার ধাপে ধাপে হবে। অ্যাডিশনাল সেক্রেটারি যে আছে তাকে আপনি সচিব বানাবেন, তাই না? যে সহকারী জজ আছে তাকে আপনি অতিরিক্ত জজ বানাবেন। এই প্রত্যেকটা সিস্টেম কিন্তু আছে এবং আইনগুলোও বলা আছে। কিন্তু আমরা কি দেখছি? আমরা দেখছি 5 বছর চাকরির থেকে রিটায়ার্ড করার পরে চলে গেছেন, তাকে এসে একটা বড় পোস্টে বসানো হচ্ছে। আমরা দেখছি সহকারী কমিশনার বা ধরেন ডিএস আছে, তাকে সরাসরি প্রমোশন দিতে দিতে একদিনের মধ্যে সচিব বানিয়ে দেওয়া হচ্ছে। এগুলো তো আইনের ব্যত্যয়, এগুলো তো আইনের শাসন না, এটা তো বুঝতে হবে আপনাকে। এর বাইরে আমি বলবো প্রশাসন বললাম, এরপরে যদি আপনার পুলিশের ক্ষেত্রে বলেন, অন্যান্য ক্ষেত্রে বলেন, সেখানে পুলিশ তো ধরেন এই 5ই আগস্টের আগে পুলিশের উপরে যে ধরনের নির্যাতন যেভাবে পুড়িয়ে মারা হয়েছে, তাদের কিন্তু একটা স্বাভাবিকভাবে পুলিশ ফোর্সের মধ্যে একটা ভয়ভীতি ঢুকে গেছে এবং যার কারণে এখনও তারা আপনার স্বাভাবিক হতে পারেননি এবং স্বাভাবিক হয় নাই দেখে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু খারাপ। আপনি জানেন যে আপনার ছিনতাই বেড়ে গেছে, আপনি জানেন যে মানুষের হত্যা বেড়ে গেছে, মানে যত অপরাধ আছে সবগুলো অপরাধ বেড়ে গেছে। কারণ অপরাধ নিয়ন্ত্রণের জন্য যে স্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশ যে কাজ করবে রেগুলারলি ভিগোরাসলি, সেটা তো আর করছে না তারা, যার ফলে অপরাধীরা সুযোগ পাচ্ছে এবং তারা অপরাধগুলো করে যাচ্ছে। এই জায়গাটাও আমরা দেখলাম এই অবস্থা। তবে অ্যাজ এ হোল যদি আমি বলি, যোগ বিয়োগ করে সব কিছু মিলে, সেক্ষেত্রে বলবো যে আইনের শাসনের দুর্বলতা মারাত্মকভাবে আমরা দেখতে পাচ্ছি। আমি ঠিক এই জায়গা থেকে আসতে চাই, যেমনটি আপনি বলছিলেন যে রুল অফ ল, দেশে আসলে রুল অফ ল সঠিকভাবে কাজ করার জন্য কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং এর উত্তরণের আসলে রাস্তাটা কি? দেখুন, এটি যে অবস্থাগুলো আপনি বললেন, এগুলো উত্তরণের একটাই পথ, সেটা হলো রুল অফ ল। কারণ আপনি জানেন যে আমাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এই শত শত বছর ধরে একটা জায়গায় আমরা উপনীত হয়েছি যে রুল অফ ল যেখানে থাকে সেই দেশ খুব সভ্য হয় এবং ভালোভাবে চলে। রুল অফ ল এবং ডেমোক্রেসি, আমরা ডেমোক্রেসি রাজনৈতিক ব্যাপার, এটা পরে আসছি। রুল অফ লটা খুব ইম্পর্টেন্ট, কারণ হলো যে রুল অফ ল না থাকলে সে রাষ্ট্র সঠিকভাবে চলতে পারে না। এখন আপনি যে মব জাস্টিসের কথা বলছেন, আমি এটাকে জাস্টিস বলবো না, আমি এটাকে বলবো মব ভায়োলেন্স। কেন এটা তো জাস্টিস হতে পারে না, এটা হলো ভায়োলেন্স। অর্থাৎ যার শক্তি আছে সে একটা ভায়োলেন্স করছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং কথাটা হলো ভায়োলেন্সটা কোথায় হচ্ছে জানেন? ভায়োলেন্সটা হচ্ছে যেখানে ভায়োলেন্স হওয়ার কথাই না, যেখানে যিনি গ্রেপ্তারকৃত ব্যক্তি তার ফুল প্রোটেকশন থাকবে ওখানে। অর্থাৎ এইটাই আইনের কথা, যখন পুলিশ একটা লোককে গ্রেপ্তার করবে বা তার কাস্টডিতে থাকবে, তার সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব হলো পুলিশ অথবা যার কাস্টডিতে আছে, র্যাব হোক বা যারাই হোক। অতএব সেই জায়গাটায় আপনি যখন ফুল কাস্টডি দেওয়ার দায়িত্ব আপনার, সেই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি যখন কোর্টে নিয়ে যাচ্ছে সেখানে আক্রমণ হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে সেখানে আরোপ্তর হচ্ছে, নিজেরা ধরে পিটিয়ে, একজন ওসিকে দেখলাম নিজেরা ধরে পিটিয়ে তারপরে থানায় দিয়েছেন। কেন? যার বিরুদ্ধে মামলা আছে, এটা তো আমাদের নর্মাল আইনেই বলা আছে, মামলা থাকলে আপনার গ্রেপ্তার হবে, পুলিশকে খবর দিলেই হবে যে অমুক জায়গায় অমুক আসামি আছে, আপনারা যান, বাস দিয়ে তাকে গ্রেপ্তার করবে। কিন্তু আপনি ধরে নির্যাতন করে তারপরে আপনি থানায় দিবেন, এই দায়িত্বটা তো আপনাকে কেউ দেয় না। এটা তো হলো আইন হাতে তুলে নেওয়া, এবং এই আইন হাতে তুলে নেওয়ার অর্থ হলো যে আইনের শাসনের পরিপন্থী কাজ। অর্থাৎ এই যে মব ভায়োলেন্সগুলো যেগুলো হচ্ছে, এগুলোও কিন্তু একটা প্রতিক্রিয়া হয়েছে রুল অফ লর উপরে। কারণ আপনার যখন মব ভায়োলেন্স হয়, যারা এটা ভিকটিম হলো তারা কিন্তু আর ন্যায় বিচার পেলেন না, তারা কিন্তু বিচার থেকে বঞ্চিত হলেন। আর সবচেয়ে ইন্টারেস্টিং হলো একটা ঘটনায়ও কিন্তু কোনো তদন্ত কমিটি বা কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় নাই। আপনি জানেন যে একটা মব ভায়োলেন্স যখন হবে, সেখানে যে পুলিশরা তাকে কোর্টে নিয়ে যাচ্ছিল, ওই পুলিশরা যদি কোনো ব্যর্থতা থাকে, ওই আসামির উপরে যখন আক্রমণ হয়েছে সেখানে কিন্তু তাদের ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া উচিত ছিল, তদন্ত করে তার কী নেগলিজেন্সের কারণে হলো সেটি কিন্তু করা হয় নাই। কারণ এর আগে আপনি দেখেছেন যে গত সরকারের আমলে জঙ্গিরা আপনার ঢাকা কোর্ট থেকে পালিয়ে গেল, সেখানে কিন্তু তদন্ত হলো, ওই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা হলো, কারণ হলো ওই আসামিকে, জঙ্গিকে কোর্টে নিয়ে যাওয়া, নিয়ে ফেরত নিয়ে আসার দায়িত্ব ছিল পুলিশের, সে দায়িত্ব অবহেলা করেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। মব ভায়োলেন্সের ক্ষেত্রে একই কথা, যখন পুলিশের কাস্টডিতে থাকবেন, আপনি আদালতে নিয়ে গেলেন বা নিয়ে আসলেন বা কোথাও আপনার কাস্টডিতে আছে, সেখানে তার উপরে টর্চার হচ্ছে, এটা আপনার বিরুদ্ধে ব্যবস্থা হবে, সে ব্যবস্থা তো হচ্ছে না। তো ব্যবস্থা না হলে কি দাঁড়ালো? তাহলে রুল অফ লর ব্যত্যয় ঘটলো। অর্থাৎ রুল অফ লর ব্যত্যয় যতদিন থেকে ঘটবে ততদিন পর্যন্ত আপনি বলতে পারবেন না
যে জনগণ ভালো থাকবে অথবা রাষ্ট্র ভালোভাবে চলবে। নির্বাচন এবং যদি একটু সরলভাবে বলি, ভাত এবং ভোটের অধিকারের জন্য মূলত 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান ঘটেছে সেই জায়গা থেকে যদি এই সরকারেও নির্বাচনের সঠিক কোনো রোডম্যাপ না দেয় বা নির্বাচন যদি কোনোভাবে বিলম্বিত হয়, সেক্ষেত্রে দেশের ভিতরে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখেন কিনা? ডেমোক্রেসি বিষয়টা কিন্তু আপনার এটাও কিন্তু শত শত বছর পরে প্র্যাকটিস করে একটা জায়গায় এসে স্থির হলো রাষ্ট্রবিজ্ঞানে, যে রাষ্ট্র পরিচালনার বেস্ট ওয়ে হলো ডেমোক্রেসি। কারণ আগে রাজারা রাষ্ট্র পরিচালনা করতেন, ইচ্ছা মতো তারা করতেন, এখানে মানুষের অধিকার বলতে কিছু ছিল না। তো যেহেতু এখন সংবিধান আছে, আইন আছে, অতএব ওই আইনের ব্যত্যয় যাতে না হয়, সেই ক্ষেত্রে যে ডেমোক্রেসিটাও কিন্তু ওই রুল অফ লর মধ্যে একটা পার্ট। অর্থাৎ আপনার গণতন্ত্র বা রাষ্ট্র ব্যবস্থাটা কিন্তু রুল অফ লর বাইরে না। আপনার যারা রাষ্ট্র চালাবেন, যারা দল করবেন, যারা পার্লামেন্টে থাকবেন, তারাও কিন্তু আইনের অধীনে করতে হবে কাজটা। ইভেন কি সংসদ যখন আইন পাশ করে, সেই আইনটাও কিন্তু সংবিধানের যে মৌলিক আপনার চ্যাপ্টার আমাদের 3 চ্যাপ্টার যেটা মৌলিক অধিকার, সেই অধিকারের সঙ্গে যদি সাংঘর্ষিক কোনো আইন হয়, সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট এটা বাতিল করে দিতে পারেন। অর্থাৎ তাদের কতগুলো লিমিটেশন আছে। এখন গণতন্ত্র যদি বলতে চান, আমাদের দেশের গণতন্ত্রের কথা, আমরা তো আসলে তো গণতন্ত্র স্বাধীনতার পরে এখন পর্যন্ত আমাদের দেশে এস্টাবলিশড হয়নি। যদিও আমরা বলি যে 3টা নির্বাচন হয়েছে, মোটামুটি একটা গ্রহণযোগ্য নির্বাচন, কিন্তু অন্য জিনিসগুলো তো আর সেভাবে হয়নি। এবছরের এই গত সরকারের সময় এই নির্বাচনী ব্যবস্থাটা একদম ভেঙে পড়েছিল। আর রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আপনার 5 বছর পরে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের জবাবদিহিতার কোন জায়গায়, অর্থাৎ তারা কি ভালো করলেন না খারাপ করলেন, এই জবাবটা জনগণ ভোটের মাধ্যমে 5 বছর পরে দেয়। তো সেই সিস্টেমটা যদি আপনি না রাখেন, তাহলে আপনার যারা রাষ্ট্র পরিচালনা করে তারা কিন্তু ইচ্ছামতো যা খুশি তাই করতে পারে। এবং যেটা আগের হয়েছিল, আগের সরকারকে এই জন্যই কিন্তু সবাই স্বৈরাচার বলছিলেন, কারণ জনগণ কিন্তু তাকে যে পরিবর্তন করবেন, ধরেন আগের সরকারকে জনগণ পছন্দ করে না, পরিবর্তন করবেন, পরিবর্তনের কোনো ব্যবস্থা ছিল না, কারণ নির্বাচনী ব্যবস্থা ছিল না, নির্বাচনের সিস্টেমটাকে ভেঙে দেওয়া হয়েছিল। তো আলটিমেটলি এই যে আপনারা যে গণ অভ্যুত্থান বলেন, 5ই আগস্ট, এটা কি মনে করেন শুধু কোটার জন্য হয়েছে? তা না। কোটা আন্দোলন বা ধরেন বৈষম্য, এটা ছাত্র কতজন? 15 লক্ষ, এটা তো তাদের দাবি, কিন্তু আন্দোলনে তো কোটি কোটি মানুষ অংশগ্রহণ করেছে। কথা হলো, মূল মানুষের কথা ছিল যে রাষ্ট্র ব্যবস্থার মূল যে স্পিরিট, মূল যে ভিত্তি, গণতান্ত্রিক ব্যবস্থা, এইটা ভেঙে পড়েছে। এইটা যদি ঠিক করা যায় তাহলে সব কিছু ঠিক হবে। এই কারণে কিন্তু মানুষ নেমে পড়েছে, অর্থাৎ আমার নির্বাচনী ব্যবস্থাটা ঠিক করা। অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে তাদের এটা রিয়েলাইজ করা উচিত ছিল যে যদিও তারা অবশ্য পরিকল্পিত কিনা আমি জানি না, বা তাদের কোনো পরিকল্পনা রোডম্যাপ আগে কিছু ছিল না, হঠাৎ করে তারা ক্ষমতায় এসে গেছেন, তো সেক্ষেত্রে তাদের প্রথম পরিকল্পনায় করা উচিত ছিল যে কিভাবে নির্বাচনী ব্যবস্থাটা সঠিকভাবে করা যায়। খুব ভালো উদ্যোগ তারা নিয়েছেন, আদালতে গিয়েছেন, এটা একটা পজিটিভ দিক। কিন্তু নির্বাচন কমিশন আইন কানুন নিয়ে কমিশন করেছেন, এটাও ভালো কথা। কমিশনের মাধ্যমে রিপোর্টটা আসলে দ্রুতভাবে এই নির্বাচনী ব্যবস্থাটা ঠিক করে এমন একটা ব্যবস্থা যদি আপনি করে দিতে পারেন, কালকে নির্বাচন হলো, একটা দল ক্ষমতায় আসলো, আপনি যদি নির্বাচনী ব্যবস্থাটা সঠিক করে যান, যাতে 5 বছর পরে ওই দল ওই ইলেকশন কমিশনকে আর ব্যবহার করে সে দ্বিতীয়বার ক্ষমতায় আসতে পারবে না, তাহলে পরে ওই দল কিন্তু আর খারাপ কাজ করবে না, এবং খারাপ কাজ না করলে সে বেনিফিটটা কিন্তু জনগণ পাবে। অতএব সেই ক্ষেত্রে প্রথম এবং একমাত্র প্রায়োরিটি কাজ হলো নির্বাচনী ব্যবস্থাটাকে সংস্কার করে একটা সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা তৈরি করা। সেই কাজটা যদি অন্তর্বর্তীকালীন সরকার করে, এবং সেটি করাটাই আমি মনে করি যৌক্তিক, কারণ এটি না করে যদি আপনি অন্য দিকে যত কিছু কাজ করেন, তাতে আপনার খুব লাভ হবে না। আসল জায়গায় যদি হাত দেন, এবং এই যে ধরেন আজকে রাজনীতি তো বেশি লোক করে, তাই না? এখনও আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম, জাতীয় পার্টি, এখানেই তো 80% লোক চলে গেল। আমরা যারা রাজনীতি করি না, আমাদের মতো লোক সংখ্যা কতজন? আমরা তো আপনার পার্সেন্টেজ কম, তাই না? আমরা তো 20%-এর মধ্যে আছি। অতএব বেশি লোক যারা রাজনীতি করে, সেই রাজনৈতিক ব্যবস্থাটাকেই আপনি পুনঃপ্রতিষ্ঠা করার জন্য নির্বাচনী ব্যবস্থাটাই তাদের ঠিক করা দরকার। এবং নির্বাচন যদি তাড়াতাড়ি না হয়, সেক্ষেত্রে কিন্তু আরও অনেক রিফ্লেকশন, আরও অনেক ক্রাইসিস দেশের মধ্যে আসবে। এখনই ধরেন পুরো রাষ্ট্র কিন্তু আপনি সঠিকভাবে চালাতে পারছেন না, এটা কিন্তু মানুষ বলে, আমার বলার দরকার নেই, সবাই বলে এটা। অতএব সেক্ষেত্রে এটি করতে গেলে কিন্তু আপনার নির্বাচনী ব্যবস্থায় আসতে হবে, এবং যখন নির্বাচনী ব্যবস্থায় আসবেন, একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, রাজনৈতিক দলের হ্যান্ডস থাকে একদম ভিলেজ লেভেল পর্যন্ত, তখন এটা তারা ম্যানুভারিং করে বা তারা এটা সিস্টেম করে চালাতে পারে। কিন্তু বর্তমান সরকারের তো সেই হ্যান্ডসটা ভিলেজ পর্যন্ত নাই। এখানে হয়তো আমরা কিছু লোক সাপোর্ট করছি, কিছু বুদ্ধিজীবী আছে, ভালো মানুষ মনে করছে যে চলুক, এটা উনি একটা সিস্টেম করে দেও। কারণ ওই মুহূর্তে যখন পরিবর্তন হয়েছে বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা, সেক্ষেত্রে ডক্টর ইউনূস ছিল একমাত্র ব্যক্তি যাকে দিয়ে আমরা ফিনান্সিয়াল ক্রাইসিসটা ওভারকাম করতে পারি। আর কেউ যদি প্রধান উপদেষ্টা হতেন,
বাংলাদেশ কিন্তু ক্রাইসিসে পড়ে যেত, অর্থনৈতিক ক্রাইসিসে। কিন্তু ডক্টর ইউনূস সাহেবের যেহেতু আন্তর্জাতিকভাবে একটা খ্যাতি আছে, সব জায়গায় উনি গ্রহণযোগ্যতা আছে, উনি কিন্তু সেই ফিনান্সিয়াল ক্যাপাসিটিটা আপনি জানেন টাকা পয়সা নিয়ে এসে মোটামুটি একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছেন। তাই সেই জায়গাটায় ওনার প্রয়োজন ছিল দেখে কিন্তু সবাই দাবি করেছে। কিন্তু উনি যদি আসল কাজ, ওনার উপরে যে মানুষের আস্থা এবং ওনার উপরে যে ভরসা যে উনি একটা দেশকে ভালোর দিকে ট্রেনে উঠিয়ে দেবেন, সেটা যদি উনি করতে না পারেন তাহলে ওনার ডিসক্রেডিট হবে। এবং ওনার ডিসক্রেডিট হওয়া হলো আন্তর্জাতিকভাবে ওনার কিন্তু পজিশনটা খারাপ হবে। মানুষ, ওনার যারা বন্ধুবান্ধব, ওনার যারা ওয়েল উইশিয়ার, তারা মনে করবে যে এত বড় একটা যোগ্য লোক, উনি কী করলেন, একটা দেশকে চালাতে পারলেন না, একটা দেশকে ভালোভাবে ট্রেন তুলে দিতে পারলেন না। তো এটা ওনার জন্য তো ক্ষতিকর। তাই আমি ব্যক্তিগতভাবে আমি আহ্বান জানাবো ওনাকে ইমিডিয়েটলি নির্বাচনী ব্যবস্থাটা এমন একটা পরিকল্পনা করে দেন যাতে নির্বাচনী ব্যবস্থাটা কেউ ভেঙে, কেউ প্রভাবিত করে তার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে। এটি করলে পরেই 80% সমাধান হয়ে যাবে। কারণ রাষ্ট্রের যারা ক্ষমতা থাকবে তারা যদি দেখে যে নির্বাচন করে আসতে হবে, আর নির্বাচন করা মানে আপনি ভালো কাজ না করলে জনগণ ভোট দিবে না আপনাকে, খুব স্বাভাবিক ব্যাপার। অর্থাৎ সেই জায়গাটা ঠিক করে নির্বাচন যদি দেয় তাহলে আমার মনে হয় যে সবচেয়ে ভালো হবে এখন দেশের জন্য। আপনি কাজ করে যাচ্ছেন সাধারণ মানুষের জন্য, দীর্ঘ বছর ধরে কাজ করছেন এবং এই কাজ করার পথে নানা ধরনের হুমকি পেয়েছেন নানা বাধা, তারপরেও কাজ করে যাচ্ছেন। আসলে এই যে প্রাণ শক্তি, এই প্রাণ শক্তির উৎসটি কোথায়? আপনি যে প্রশ্ন করেছেন এটা, হ্যাঁ, এটা আজকের না। এই সমস্ত কাজ করতে গিয়ে তো আমাকে 3বার হত্যার হুমকি দেওয়া হয়েছে, একবার না 3বার। এবং সরকারের পক্ষ থেকেও বিভিন্ন আচরণ, বিভিন্ন ধরনের বিমাতাসুলভ আচরণ, এগুলো তো আমরা ফেস করি সবসময়। প্লাস হলো যারা প্রভাবশালী থাকে, যাদের মধ্যে আমরা কাজগুলো করি, ধরেন ব্যবসায়ী কমিউনিটি বা প্রভাবশালী রাজনীতিবিদ যারা নদী দখল করে, পরিবেশ ধ্বংস করে, মানবাধিকার লঙ্ঘন করে, প্রত্যেকটা লোকের সঙ্গে কিন্তু আমার একটা বিরোধ হয়ে যায়। সেদিক থেকে একটা বড় সেকশন অফ পিপল কিন্তু আমার বিরোধিতা করে। যদিও একটা সাধারণ মানুষ কিন্তু এটাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করে, এবং সেই চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে কিন্তু আমি কাজ করি। আর আমার মূল স্পিরিটটা, মানে সাহসটা হলো, এটা হলো, সাহসটা কিন্তু প্রথম ছিল তা কিন্তু না, সাহসটা কিন্তু ধাপে ধাপে এটা সৃষ্টি হয়েছে। যেমন প্রথম আমরা যখন কাজ শুরু করি, হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ আমি গঠন করি আইনজীবীদের নিয়ে, তখন কিন্তু আমরা এক ধরনের চিন্তা করেছিলাম যে আমরা কাজ করব। এবং কাজ করতে গেলে আপনি জানেন যে আমাদের এটা কিন্তু একটা এনজিও, যদিও আমরা কোনো ফান্ড কারো কাছ থেকে নেই না, কারো সাহায্য নেই না, আমার নিজের পকেটের পয়সা থেকে আমরা খরচ করে আমাদের আইনগত কাজগুলো করি। কিন্তু আমাদের 80s পরে অনেকগুলো এনজিও এদেশে হয়েছে, অনেক নামকরা এনজিও আছে, তারা কিন্তু জনস্বার্থে কাজ করতেন, এই লিগ্যাল PIL করতেন। এবং প্রত্যেক জায়গায় কিন্তু আমরা দেখতাম তাদের একটা লিমিট ছিল, অর্থাৎ তারা যে প্রজেক্টগুলো দিয়েছে, যে ফান্ড দিয়েছে, সেই ফান্ডের উপরে বেস করে তারা কাজ করছে, এর বাইরে কোনো ছিল না তাদের। কিন্তু এবং যারা কাজ করতেন তারাও কিন্তু একটা রেমুনারেশন পেতেন। তো ওইভাবেই ছিল। কিন্তু আমি যখন কাজ শুরু করলাম তখন কিন্তু আমি এই যে সিস্টেম, এটাকে আমি ব্রেক করে ফেলছি। অর্থাৎ আমি এমন কোনো সেক্টর নাই, আপনি ধরেন খাদ্য, হেলথ, তারপরে আপনার পরিবেশ, বায়ু দূষণ, তারপরে নদী দখল, তারপরে মানবাধিকার লঙ্ঘন, নারী নির্যাতন, মানে এমন কোনো সেক্টর নাই যে জায়গাতে আমাদের HRPBর পক্ষ থেকে আমরা জনস্বার্থের মামলা করি নাই। মানে এটা একটা ওয়াইড সার্কুলেশন হয়েছে সব দিকে, এবং আমরা কৃতজ্ঞ আদালতের কাছে যে আদালতও আমরা এই বিষয়গুলো যখন করেছি তখন তাদের হাতটা তারা প্রশস্ত করেছেন। এখন এটি করতে গিয়ে আমার উপরে যে আপনার থ্রেটগুলো এসছে, তো সেই প্রথম থ্রেটগুলোতে তো কিছুটা ভয় হয়েছিল। কিন্তু যখন আমি দেখলাম যে এই থ্রেটের অর্থটা কি, অর্থটা হলো যে আমাকে হয়তো হত্যা করবে একজন, মেরে ফেলবে। তা আমি চিন্তা করলাম, মেরে ফেলা তো আমরা তো জানি, একজন মুসলমান হিসেবে আমি জানি যে আমার রিজিক এবং হায়াত এগুলো তো আমার কাছে না, এবং ওই যে মারবে তার কাছেও না, এটা আল্লাহর কাছে। অথবা আমার যদি মৃত্যু থাকে তাহলে মৃত্যু হবে, এখানে তো অবধারিত, আমি মৃত্যুটাকে ধরে রাখতে পারবো না। ওই স্পিরিট থেকে আমি কাজ করছি যে ঠিক আছে, আমার মৃত্যু থাকলে মৃত্যু হবে, যদি হায়াতটা যেহেতু আল্লাহর কাছে আছে, অথবা এটা তো ও কেড়ে নিতে পারবে না, ইচ্ছে করলে আমাকে গুলি করলেও দেখবেন আমি মারা যাব না। তো ওই সমস্ত স্পিরিট থেকে করেছি। আর সবচেয়ে আরেকটা যেটা ছিল, সেটা হলো নিজের মনের মধ্যে একটা দেশপ্রেম ছিল, এবং একটা, যেহেতু রাজনীতি করি না, অথবা একটা চ্যালেঞ্জ ছিল আমার কাছে যে রাজনীতিকরা যা করে তার চেয়ে আমি বেশি কাজ করব। ধরেন একটা এমপি কী করে, আপনি জানেন যে গত 2-3 সংসদে একজন এমপি, এমন কোনো এমপি নাই যে একটা প্রাইভেট আইন করেছে। শুধুমাত্র সাবির হোসেন চৌধুরী একটা আইন করেছে, ওই যে হেফাজতে যে পুলিশের হেফাজতে মারা গেলে যে আইন, ওইটা উনি প্রাইভেট বিল এনে আইনটা করেছেন, এই একজন এমপি। আর কেউ প্রাইভেট কোনো আইন করে নেয়। আর আইন প্রণয়নের ক্ষেত্রে আমি তো বেশ কয়েকটা আইন, হাইকোর্টের মাধ্যমে কয়েকটা আইনের ব্যবস্থা করা হয়েছে, এবং কয়েকটা আইন আমি বাতিল করেছি, ষোড়শ সংশোধনী থেকে শুরু করে অনেকগুলো
বেআইনি আইনকে পার্লামেন্ট করেছিল সেগুলো আমি বাতিল করেছি। অতএব ওইটাই আমার স্পিরিট ছিল যে রাজনীতি যেহেতু করি না, অতএব রাজনীতিবিদরা তো অনেক কিছু করে সমাজের জন্য, আমি রাজনীতি না করে ব্যক্তি হিসাবে আমি দেখি জনস্বার্থের মাধ্যমে মানুষের জন্য কিছু করা যায় কিনা, ওইটাই ছিল আমার মূল স্পিরিট। সর্বশেষ যে প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই, আপনি মানুষের জন্য কাজ করছেন, জনকল্যাণে কাজ করছেন, এটি সারা বিশ্বের ভিতরে একটি অন্যতম অনন্য উদাহরণ। সেই জায়গা থেকে বাংলাদেশকে আপনার জীবন দশায় ঠিক কোন জায়গায় দেখতে চান আপনি? আমার জীবদ্দশায় যা দেখতে চাই এটা হবে না, কারণ আমি তো 66 ইয়ার্স এজ। এখন যে দেশের পরিস্থিতি সেটা 2-4-5 বছর কিছু হবে এরকম তো আমার কাছে মনে হচ্ছে না, তাই না? অতএব তারপর আমি বলি যে কী চাচ্ছি, সেটা হলো আমি চাই এদেশের মানুষ শিক্ষাক্ষেত্রে একটা অবারিত সুযোগ থাকুক, প্রত্যেকটা লোক যেন শিক্ষা গ্রহণ করতে পারে। স্বাস্থ্যগত অধিকার, চিকিৎসা পাওয়ার অধিকারটা রাষ্ট্রের পক্ষে যেন অবারিত থাকে, প্রত্যেকটা মানুষ যেন অসুস্থ হলে চিকিৎসা নিতে পারে। এবং আমি চাই রুল অফ ল, অর্থাৎ আইনের শাসন। এবং আমি চাই একটা সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া, যে মানুষ রাজনীতি করবে এবং সেখানে দুর্বৃত্তায়ন থাকবে না, সংসদ হবে আইন প্রণয়নের জায়গা, এবং সুষ্ঠুভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রুল অফ লয়ের মাধ্যমে আমরা একটা সুষ্ঠু বাংলাদেশ দেখতে চাই, যেখানে মানুষ, এখন যে ছেলেপেলেরা দেশের বাইরে চলে যাচ্ছে, এখানে তারা থাকতে চাচ্ছে না, আমি চাই ওইরকম একটা পরিবেশ পরিস্থিতি হোক, আমার ছেলেপেলেরা আবার চিন্তা করবে না বাংলাদেশেই থাকবো, বাংলাদেশ ইজ এ ভেরি নাইস কান্ট্রি, এখানে সিকিউরিটি আছে, রুল অফ ল আছে, ডেমোক্রেসি আছে। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ।